পাশটা ইন্ডিয়া আর এই পাশটা হলো বাংলাদেশ। আমরা আছি এখন সোনা মসজিদ 0 পয়েন্টে, এখানেই, কারণ ওই পাশে ঢুকতে দিবে না, যেহেতু বিজিবি বিএসএফ দুইটাই আছে। বাংলার প্রাচীন রাজধানী গৌরনগরের স্মৃতিধন্য জনপদ চাঁপাইনবাবগঞ্জ, আর এই জনপদেই অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর ইউনিয়নে এর অবস্থান। ঐতিহাসিক ছোট সোনা মসজিদের নামানুসারেই এই বন্দরের নামকরণ করা হয়েছে। এই বন্দরের বাণিজ্যিক পথ চলা শুরু হয়েছিল অনেক আগে। 1978 সালে এটি ওয়্যার হাউস কর্পোরেশনের অধীনে প্রথম কার্যক্রম শুরু করে। এরপর দীর্ঘ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকার পর 2002 সালে এটি বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে। সোনা মসজিদ যে বন্দর, এটাকে বলা হয় পানামা সোনা মসজিদ বন্দর। আমরা সেই বন্দরের সামনেই এই মুহূর্তে আছি। ওপাশে ইন্ডিয়া আর এই পাশে হলো বাংলাদেশ। এখানে সকল ধরনের মালগুলো খালাস করা হয়। বর্তমানে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এটি পরিচালিত হচ্ছে এবং প্রতিদিন এখান দিয়ে শত শত পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। সোনা মসজিদ স্থলবন্দরের ওপারে ভারতের মালদা জেলার মহদীপুর সীমান্ত। আর ঠিক পোর্টের পাশেই রয়েছে হাজার বছরের পুরনো একটি মসজিদ, নাম তার খনিয়াদিঘি মসজিদ। শুধু জানাজার জন্য খুব সুন্দর একটি সিস্টেম করে তারা রেখেছেন। এই জায়গাটার মধ্যে মৃত ব্যক্তিকে রাখা হয় এবং কি এখানে হলো জানাজার এমন সিস্টেমে। আসলে জানাজা কোথাও হয় কিনা আমি জানি না, এরকম সুন্দর একটি জায়গা করে রাখা আমি আসলে কোথাও দেখিনি। বাট এখানে এসে চাঁপাইনবাবগঞ্জে এসে দেখলাম যে একদম বর্ডার এলাকার মধ্যে স্থলবন্দরে যেটা, সেই জায়গার মধ্যে এমন একটা সুন্দর সিস্টেম করে রেখেছেন যে এখানে শুধুমাত্র মৃত ব্যক্তির জানাজা হয়। তার জন্য আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা হবে কোনো ঈদগাহ মাঠ। আসলে এটা কোনো ঈদগাহ মাঠ না, এটা একটি জানাজার স্থান এবং কি পাশেই হয়তো কবর। আর এখানে আছে হলো একটি শহীদ মিনার বা স্মৃতিসৌধ এমন কিছু, পাশেই আছে গণকবর। সেটাও আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ আর এই পাশটা হলো গণকবর। স্মৃতিসৌধের ঠিক পাশেই হলো গণকবর। আমরা এখন গণকবরের দিকে যাচ্ছি, দেখি। গণকবর এবং কি পারিবারিক কবর দুটোই এখানে আছে। চাঁপাইনবাবগঞ্জ আছি, চাঁপাইনবাবগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছি আমরা সোনা মসজিদের পরে সোনা মসজিদ যে স্থলবন্দর, সেই স্থলবন্দর এরিয়াতে আমরা আছি এই মুহূর্তে। সেটি দেখার পাশাপাশি আমরা এখানে একটি গণকবর দেখতে পেয়েছি, যেটা মুক্তিযুদ্ধ আমলে হয়েছিল। এখানে গণকবর দেওয়া হয়েছিল, সেই গণকবরটি আমরা আপনাদেরকে এখন দেখাবো। যে মাটি আজ দেশের অন্যতম প্রধান স্থলবন্দর, একসময় তা সিক্ত হয়েছিল মুক্তিকামী মানুষের রক্তে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই এলাকাটি ছিল হানাদার বাহিনীর অন্যতম টর্চার সেল। সোনা মসজিদ এবং পার্শ্ববর্তী দাখিল দরওয়াজা সংলগ্ন সীমান্তে পাকিস্তানি সেনারা সাধারণ মানুষকে ধরে এনে হত্যা করত। অসংখ্য নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে এখানে গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয়েছিল। স্বাধীনতার পর আবিষ্কৃত এই বিশাল গণকবরটি আজ আমাদের স্বাধীনতার এক নীরব সাক্ষী। যুদ্ধের আমলে অনেক যারা শহীদ হয়েছেন তারা এখানে ঘুমিয়ে আছেন। যারা দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে, মা সন্তান বাবা ভাই বোন সকলকে ভালোবেসে দেশের জন্য জীবন দিয়েছেন, তারাই এখানে ঘুমিয়ে আছেন। গণকবরের ঠিক উল্টা পাশেই আছে একটি দিঘি, বিশাল বড় দিঘি। সেটা আমরা একটু দেখে আসি কত বিশাল দিঘিটি। শুধু তাই নয়, সোনা মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত আছেন মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং 7 নম্বর সেক্টরের অধিনায়ক মেজর নাজমুল হক। এই বীরদের আত্মত্যাগ আর সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই সীমান্ত অঞ্চল। বিস্তীর্ণ এরিয়া জুড়ে খুবই বিশাল একটি দিঘি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বিশাল একটি দিঘি। এখানে মাছ চাষ করা হয়। আর এটা হলো সিঁড়িটা কত উঁচু দেখেন। আর এই হলো দিঘি।
ওই পাশটার মধ্যে একটি সুন্দর মসজিদ আছে। আবার ওই পাশটা হলো গণকবর, আর গণকবরের এই পাশটা হলো এই দিঘিটি। আপনারা চাইলে এই দিঘির পাড়টাও একটু দেখতে পারেন, খুবই সুন্দর একটি জায়গা। এই রুটটি মূলত পাথর, ফল, কয়লা এবং পেঁয়াজ আমদানির জন্য ব্যবসায়ীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষের যাতায়াতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কিংবা ভারতে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের জন্য উত্তরবঙ্গের মানুষের প্রথম পছন্দ এই সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট। পিজিবি চেকপোস্ট, আর এখানে প্রচুর পরিমাণে পাথর দেখা যাচ্ছে, পাথরের এরিয়া। আপনি যদি এই বন্দর দিয়ে ভারত যেতে চান তবে অবশ্যই আপনার পাসপোর্ট, সোনা মসজিদ মহদীপুর রোড ম্যানশন থাকতে হবে। মনে রাখবেন, সরকারি ছুটির দিনে বাণিজ্যিক কার্যক্রম অর্থাৎ পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কিন্তু বছরের প্রায় প্রতিদিনেই অর্থাৎ 365 দিনই স্বাভাবিক থাকে। তবে ভারতের বিশেষ কোনো নির্বাচন বা জরুরি পরিস্থিতিতে মাঝে মাঝে যাতায়াত সীমিত হতে পারে। দর্শক, এই জায়গায় পাথর ছাড়া আমরা আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু পাথর আর পাথর। প্রচুর পরিমাণে পাথর বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, সেই পাথরগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আর এই পাথরগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। দুই দেশের অর্থনীতি ও বন্ধনকে আরও দৃঢ় করতে সোনা মসজিদ স্থলবন্দর রাখছে এক অনন্য ভূমিকা। ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিক বাণিজ্যের এই মেলবন্ধন সোনা মসজিদকে দিয়েছে এক বিশেষ মর্যাদা। আপনি কি সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় ভ্রমণের পরিকল্পনা করছেন? তবে জেনে রাখুন, এই অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে আছে কয়েকশো বছরের প্রাচীন ইতিহাস। সোনা মসজিদ দেখার পাশাপাশি এর খুব কাছেই আপনি ঘুরে দেখতে পারেন অদ্ভুত স্থাপত্যের চামচিকা মসজিদ, অনন্য কারুশৈলীর দারাজবাড়ি মসজিদ এবং ঐতিহাসিক দারাজবাড়ি মাদ্রাসা বা 40 ঘর। এর আশেপাশে ছড়িয়ে থাকা এমন অসংখ্য প্রাচীন নিদর্শন চাইলেই কিন্তু একদিনে ঘুরে দেখা সম্ভব। সাথে বড় বড় আমবাগান তো আছেই। দেখুন, এখানে জাল দিয়ে, জালের ভেতর সাইডে আম গাছের যে গোড়াগুলো আছে জায়গাটার মধ্যে এরা করেছে হলো আদা করবে এই মুহূর্তে। তো আম গাছের পাশাপাশি তারা এখানে আদাও করছে। আর পাশাপাশি এই আম গাছগুলো দেখুন, এই আম গাছগুলোর প্রত্যেকটা ঢাল তারা বর্তমানে কেটে দিয়েছে। কেটে এটার মধ্যে নতুন করে বিভিন্ন প্রজাতির আম গাছের কলম করে এটার মধ্যে বিভিন্ন প্রজাতির, এক একটা গাছের মধ্যে বিভিন্ন প্রজাতির আম করা হবে। তার জন্য প্রত্যেকটা গাছের ঢাল কেটে তারা এই মুহূর্তে এই জিনিসটা তৈরি করেছে। আর ঢাল কেটে দিলে আরও পাশাপাশি অন্যান্য ঢাল বের হলে সেখান থেকে আরও ভালো আমও হবে। এটাই খুব আসলে ভালো লাগছে দেখে, যে আম গাছের পাশাপাশি নিচে তারা আরও অন্য জিনিসও করছে। তো এখন আমরা শুধু এখানে না, এর পাশাপাশি ওইদিকেও দেখা যাচ্ছে পুরো আম গাছের যে বাগানের মধ্যে এমন জিনিস তারা করে রাখছে। এই মসজিদটি অনেকটাই বিলুপ্তি হয়ে গেছে। এটা হলো দারাজবাড়ি মসজিদ আর এটা হলো দারাজবাড়ি মাদ্রাসা বা 40 ঘর। বিশাল একটি বাড়ি। আপনারা ঘুরে দেখতে পারেন এই অঞ্চলের গ্রামগুলো, যেখানে মাটির সাথে মিশে আছে মানুষের মন। এক কথায় এলাকার মানুষগুলো অনেকটা মাটির মানুষ বললে মনে হয় ভুল হবে না। এতটা সহজ সরল এই এলাকার মানুষগুলো আপনাকে অতিথি আপ্যায়নও তারা কোনো কিছুতেই কমতি রাখবে না। এখানকার সবচাইতে আকর্ষণীয় হলো তাদের বাড়িঘরগুলো। রাস্তা যতটুকু সমান, বাড়িগুলো অতটুকু সমান। আর প্রতিটা বাড়ির সামনে আপনি দেখতে পাবেন গরুর ঘর থাকবেই, যা তাদের হয়তো একটি ঐতিহ্য। দূরে কাঠের ব্রিজ, এটা এখন শেষ, এখন হয়েছে নতুন ব্রিজ হচ্ছে। এই অঞ্চলে অনেক দূরে একজন মাছ উঠাচ্ছেন, দেখা যাচ্ছে নদীতে। গ্রামের মেঠোপথের পাশেই রয়েছে সারি সারি দোকান। বৃষ্টি ভেজা দুপুরে বসে আড্ডা দিচ্ছেন একজন বৃদ্ধ মানুষ। ছুটে চলেছি আমরা সোনা মসজিদের উদ্দেশ্যে। তার পাশেই এমন অজস্র পাথরের স্তূপ সাজানো আছে, দেখতে এক একটা পাহাড়ের মতোই অনেকটা মনে হচ্ছে। এর মধ্যে আমরা একটু জেনে নেই ঐতিহাসিক সোনা মসজিদের কথা। বাংলার স্থাপত্যের এক অনন্য বিস্ময়। 15টি গম্বুজ আর দেয়ালের সূক্ষ্ম টেরাকোটা নকশা আপনাকে নিয়ে যাবে 500 বছর আগের রাজকীয় ইতিহাসে। সোনা মসজিদ বাংলাদেশের নামকরা একটি মসজিদ। মসজিদের ঠিক পাশেই রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এবং রয়েছে ছোটদের জন্য শিশু পার্ক, রয়েছে বিশাল একটি দিঘি। অনেক তো ঘুরলেন, এখন খাওয়া দাওয়ার পালা। তার জন্য আমরা চলে আসলাম কানসাট বাজারের বিখ্যাত কালোভুনা মাংসের হোটেলগুলোতে। যেমনটা রাজশাহীতে এমন কালোভুনা পাওয়া যায়, এখানেও তার থেকে কম কিসের। এখানে গরুর মাংস, গরুর কলেজি, মাছ, খাসির মাংস, সবজি খুবই কম দামে পেট ভরে আপনি খেয়ে নিতে পারবেন। কচুর ভর্তা, বেগুন ভাজি, আলু ভর্তা দিয়েছে, কলেজি, আর হলো গরুর মাংস, কালোভুনা।
দেখি আমরা টেস্ট করে দেখি কেমন লাগে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে। খাওয়া দাওয়া শেষ করে কানসাট বাজারের মাঝেই আছে এমন দুটো জমিদার বাড়ি, সেগুলো এক নজর ঘুরে দেখতে ভুলবেন না। ইতিহাস মনে ধারণ করার মজাই অন্যরকম। কানসাট বাজারের খুব কাছেই রয়েছে একটি বিশাল বিল, ঘুরে আসতে পারেন আপনারা সেখান থেকেও। আঁকাবাঁকা মেঠো পথ, দুপাশে ঘরবাড়ি এবং সবুজের সমারোহ। আর আমরা ছুটে চলেছি এই অঞ্চলের সবচাইতে বড় বিলটির টানে, নাগরিক কোলাহল পেছনে ফেলে প্রকৃতির এক শান্ত নিবিড় আশ্রয়ে। চোখ যেদিকে যায় শুধু বিস্তীর্ণ জলরাশি আর দিগন্ত জোড়া সবুজ। এই বিলের চারপাশটা যেন এক জীবন্ত ক্যানভাস। বিলের কিনার ঘেঁষে সারিবদ্ধ গ্যান্ডারির বাগান, আর একটু দূরেই দোল খাওয়া ধানি জমি, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। এখানকার প্রতিটি বাঁক আপনাকে নতুন করে মুগ্ধ করবে। গ্যান্ডারির বাগানের স্নিগ্ধতা আর ধানের শীষে বাতাসের নাচন আপনার মনকে নিমিষেই চনমনে করে তুলবে। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে কাটানোর মতো অসাধারণ একটি জায়গা এটি। প্রকৃতির এমন স্নিগ্ধ সান্নিধ্য পেতে ঘুরে যেতে পারেন এই চমৎকার বিলে। যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছে দিতে এই এক টুকরো সবুজেই যথেষ্ট। দর্শক, অসাধারণ একটি জায়গা। আমার কাছে এমন জায়গা আসলে ভালো লাগে, এটা আপনাদের কাছেও লাগবে, যে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জমি, খালি জায়গা এবং কি গ্যান্ডারি বাগান আর মেঠো পথ। এটা আসলেই সত্যি ভালো লাগার মতো একটা জায়গা, অসাধারণ একটি জায়গা। এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি যদি আপনারাও কখনো এমন জায়গায় যান তাহলে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আগগুলো যখন কাটা হয় তখন এটা একদম পুরোটাই ফাঁকা দেখা যায়, আর ভেতরে ভেতরে কিছু আম গাছ দেখা যায়, এছাড়া তেমন কোনো কিছুই দেখা যায় না। আর এখানে একটি ব্রিজ ছোট, এই পাশটার মধ্যে এখন যাওয়া যাচ্ছে না কারণ রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। পুরোটা জায়গার মধ্যে তারা আঁক লাগিয়েছে। এখান থেকে তারা এই আঁকগুলো দিয়ে চিনি এবং কি গুড় তৈরি করে থাকে, যেটা আমরা রাস্তার মধ্যে দেখেছি যে গুড় এবং আঁক তৈরি করার যে চুল্লি, সেই চুল্লি মানে চুলা, সেটা তারা এখন বসাচ্ছে। আমরা সেগুলো কিছুক্ষণের মধ্যে দেখব এবং কি আপনাদেরকে দেখাবো। এখানে অনেকগুলো সাইকেল রাখা আছে। সাইকেলগুলো হলো যারা দূর থেকে এসে এখানে কাজ করে তার জন্য এই সাইকেলগুলো তারা এখানে রাখা। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে গরু, প্রচুর পরিমাণে গরু এবং কি আমের বাগান। আর এই দিকে সবগুলোই হলো গ্যান্ডারি লাগানো আছে এবং কি আম গাছ লাগানো আছে। চুলা তৈরি করা হচ্ছে গ্যান্ডারির রসের জন্য, এটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এই যে এদিকেও হচ্ছে। কবে থেকে শুরু হবে এটা? 2-3 দিন পরে এটা তো শুরু হয়ে যাবে। আগ কি উঠানো হয়েছে না এখনো হয় নাই? এখানে হয়েছে কিছু কিছু মিলে, কিছু কিছু হয়েছে, সব হয় নাই। বিলের স্নিগ্ধতা কাটিয়ে আমরা ছুটে চলেছি এক ঐতিহাসিক গন্তব্যের দিকে, যার নাম কানসাট। এটি কেবল একটি বাজার নয়, বরং উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র এবং এশিয়ার অন্যতম বৃহৎ আমের বাজার হিসেবে পরিচিত। এখন যেহেতু আমের মৌসুম নয়, তাই চিরচেনা সেই উপচে পড়া ভিড় হয়তো নেই, কিন্তু আমের মৌসুমে এই কানসাটই হয়ে ওঠে এক বিশাল আমের রাজ্য। বলা হয় বাংলাদেশের সবচাইতে বেশি আমের যোগান এই বাজার থেকেই হয়ে থাকে। তখন সারা দেশের পাইকারদের পদচারণায় মুখরিত থাকে এই প্রান্তর। তবে কানসাটের মাহাত্ম্য শুধু আমেই সীমাবদ্ধ নয়। কোরবানির ঈদকে সামনে রেখে এই বাজার রূপ নেয় এক বিশাল
পশুর হাটে। সেরা মানের গরু কেনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বিখ্যাত হাটে। মৌসুম বেঁধে কানসাট তার রূপ বদলায়, কখনো আমের মিষ্টি গন্ধে, আবার কখনো কোরবানির পশুর হাঁক ডাকে। সময়ের সাথে সাথে এই বাজারের গুরুত্ব আর জনপ্রিয়তা বেড়েই চলেছে। ঐতিহ্যের এই সাক্ষী হতে আপনিও ঘুরে আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জের এই অনন্য বাজার থেকে। কতগুলো ছাগল একসাথে দাঁড়িয়ে আছে, আমাদেরকে জায়গা দিচ্ছিল না। এখানে ছাগল গরু সব কিছুই ছাড়া থাকে। আর বাংলাদেশে যত অঞ্চল আছে সব জায়গায় এখান থেকে ঈদের টাইমে যত গরু যায় এই জায়গা থেকেই নাকি ম্যাক্সিমাম গরু গিয়ে থাকে। এখানে প্রচুর পরিমাণে গরু হয়, প্রত্যেকটা বাড়িতেই এখানে গরু আছে। গরু, আম, শাক, সবজি, কোন জিনিস নাই এখানে, এখানে সকল জিনিসই আছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এসেছেন, একটু ঘুরে দেখে যাবেন না আপনাদের সীমান্ত এলাকাটা কেমন? তাই তো আঁকা বাঁকা মেঠোপথে আবার আমাদের ছুটে চলা সেই সীমান্ত এলাকার দিকে। ওপারে ভারতের মালদা জেলা আর এপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা। দূরের ওই পাশটা হলো ইন্ডিয়ার বর্ডার, তারকাটা দেখা যাচ্ছে। আমরা মূলত এখন ইন্ডিয়ার বর্ডারের মধ্যে আছি। এই জায়গাটা যেটা দেখছেন এটাই হলো ইন্ডিয়ার, আর এই পাশটা হলো বাংলাদেশের জায়গা। যতদূর যাচ্ছি ততদূর আমের বাগান ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। এই যে দেখুন ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশটা হলো বাংলাদেশের জায়গা। এটা হলো সীমানা পিলার। আমরা যেখানে আসলাম এটাই হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। জেলা কি ওই পাশে? জেলা মালদা। যার সাথে আমরা কথা বলেছি সে মূলত ইন্ডিয়ান নাগরিক। তারকাটা সীমানার এপারে পড়েছে তাদের জায়গা, তাই তো তাদের বসবাস এখন বাংলাদেশের নাগরিকদের সাথে একসাথে। তারাও মাঝে মধ্যে তাদের জেলায় বা তাদের দেশে গিয়ে থাকে, আর সবসময় বসবাস বাঙালি মানুষের সাথে। সকলেই মিলেমিশে একসাথে থাকছে একদম সীমানা এলাকাতে। এখানের মানুষগুলো কতটা সহজ সরল, কতটা প্রাণবন্ত তাদেরকে দেখলেই আপনার ভালো লেগে যাবে। রাস্তা দিয়ে যাচ্ছে বিশাল এক গরুর চালান। একজন লোক হ্যামিলনের বাঁশিওয়ালার মতো গরুগুলোকে নিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এসেছেন আর এখানের বিখ্যাত গরুর হাটগুলো ঘুরে দেখবেন না, তা কি করে হয়? আম আর রেশমের দেশ হিসেবে পরিচিত এই জনপদে লুকিয়ে আছে পশু বেচা কেনার এক বিশাল কর্মযজ্ঞ। আজ চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখবেন শিবগঞ্জের এমনই এক প্রাণবন্ত স্থানীয় গরুর হাট। সকাল থেকেই সাজ সাজ রব। দূর দূরান্ত থেকে খামারি আর পাইকাররা তাদের প্রিয় পশুগুলোকে নিয়ে হাজির হন এখানে। হাটের চারিদিকে শুধু গরুর ডাক আর ক্রেতা বিক্রেতার দরদামের হাঁক ডাক। কেউ খুঁজছেন ছোট বা মাঝারি সাইজের দেশি গরু, আবার কেউ বা বড় সাইজের শাহিওয়াল বা ফিজিয়ান জাতের গরুর দিকে নজর দিচ্ছেন। শিবগঞ্জের হাটগুলোর বিশেষত্ব হলো এখানকার পশুর আধিক্য। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এই এলাকার কোরবানির পশুর চাহিদা মিটিয়েও প্রচুর উদ্বিগ্ন পশু দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এটা কি গরু? শাহিলাল গরু। শাহিলাল। দাম কেমন চাইতেছেন এটার? দাম চাহিদা আছে ভাই 35। 35। 1,35,000। কত হলে ছাড়বেন? ছাড়বো ধরলেন 25 হলে ছাড়বো। হ্যাঁ, জাতের মাল ভাই। বিশেষ করে তত্তিপুর বা মনাকসার মতো হাটগুলোতে দেখা মেলে হরেক রকমের পশুর সমাহার। দাম কত এটার? 1,25,000। কত হলে ছাড়বেন? 15 হলে ছাড়বো। 1,15,000 হলে ছাড়বেন। গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া আর ব্যবসার আমেজ, এই দুয়েই মিলেমিশে শিবগঞ্জের গরুর হাটগুলো যেন এক মিলন মেলা। আজকের এই হাট ঘুরে আমাদের তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শহরের ইটপাথর আর যান্ত্রিক কোলাহল ছেড়ে হারিয়ে গিয়েছি এক আঁকাবাঁকা মেঠো পথে। দুপাশে সবুজ আর মাথার উপর নীলাকাশ, এ যেন এক জীবন্ত ক্যানভাস। ধুলোমাখা এই পথ আমাদের নিয়ে যাচ্ছে গ্রামের একেবারে গভীরে, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি।
বাতাসের জাপটায় যখন ধানের শীষ কিংবা গাছের পাতাগুলো দুলতে থাকে তখন মনে হয় প্রকৃতি আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। একটু ভেতরে এগোতেই দেখা মিলল সারি সারি গ্যান্ডারি বা আখের বাগান। সূর্যের আলো যখন এই বড় বড় পাতার ফাঁক দিয়ে চুইয়ে পড়ে তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। তার পাশেই সোনালী আঁশের দেশ বাংলাদেশের চিরচেনা পাটের ক্ষেত। কোথাও আবার দেখা যাচ্ছে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছড়ানোর ব্যস্ততা। এই মেঠো পথ আর কৃষকের হাতের ছোঁয়া বেড়ে ওঠা ফসলগুলোই আমাদের গ্রামের আসল প্রাণ। এখানকার মানুষের জীবন এই মাটির সাথেই মিশে আছে। তাদের হাড় ভাঙা খাটুনি আর মমতায় গড়া এই সবুজ প্রান্তর আমাদের খাদ্যের যোগান দেয়, যা সত্যিই অতুলনীয়। ছোট্ট নদীর তীরে দেখা মিলল গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো, যার নিচে অনেক কৃষক ভাইরা পাট তুলছেন। আধুনিক ব্রিজের মতো চাকচিক্য না থাকলেও স্থানীয়দের নিজের হাতে বানানো এই সাঁকোটি যেন দুই তীরের মানুষের হৃদয়ের বন্ধন। নদীর শান্ত পানি, উপরে টলটলে আকাশ আর বাঁশের সাঁকো দিয়ে পার হওয়া এই শিহরণ, সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত। প্রকৃতির এই অকৃত্রিম রূপ যেন আমাদের মনে করিয়ে দেয় শিকড়েই লুকিয়ে আছে আসল সুখ। শুধুমাত্র ধান বা পাট নয়, এই উর্বর মাটিতে ফলেছে হরেক রকমের টাটকা শাকসবজি। মাচায় ঝুলছে লাউ, কুমড়ো আর মাটিতে লাল শাক বা পালং শাকের গালিচা। বিষমুক্ত এই সবজিগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখানে ধান কাটা হয়ে গেছে মোটামুটি, আর এটা হলো একটি বেগুন ক্ষেত। এদিকেও দেখুন ধান সবগুলো দেখা যাচ্ছে, আর এখানেও একটি বেগুন ক্ষেত। যদি আমরা আপনাদেরকে একটু বেগুনগুলো দেখাই, এই যে দেখুন বেগুন বেগুন ধরেছে, প্রত্যেকটা গাছেই বেগুন ধরেছে। এগুলো তুলে নিয়ে অনেকটা বাজারে বিক্রি করা হয়েছে, আরও কিছু বেগুন আছে তা দেখা যাচ্ছে। এটা প্রতিদিনে তারা এগুলোর পরিচর্যা করে বেগুনগুলো নিয়ে থাকে। আর এই যে দেখুন এক ধরনের প্লাস্টিক দেওয়া হয়েছে যেন পাখি বা কোনো কিছু এসে এই বেগুনগুলোকে নষ্ট না করে। এক পাশে বেগুন ক্ষেত, আরেক পাশে হলুদ, দুপাশে দুটো জমি, আর সামনে একটি ঘর দেখা যাচ্ছে। এটি হলো পানির ঘর। এখান থেকে পানি, নিচ থেকে পানি তুলে তারা এই পানিগুলো এই জমিনগুলোর মধ্যে দিয়ে থাকে। এটাই হলো সেই মেশিন, পাম্প বসানো। আর এখানে দেখুন দুই পাশে পানি যাওয়ার ব্যবস্থা। দর্শক এই যে দেখুন এটা হলো একটি পাম্প। এখানে এই পাম্প থেকে পানি তুলে ওরা সব জায়গায় এই জমিনগুলোর মধ্যে দিয়ে থাকে। বিশাল বড় একটি পাম্প এখানে বসানো আছে, পানির পাম্প। আর সকল পাশেই হলো ধান ক্ষেত, তারপরে হলুদ এবং কি বেগুন, বিভিন্ন জমিন এখানে। গাছে ফল দেখলে আসলে অসাধারণ লাগে, যেহেতু বেগুন গাছ এটা। প্রত্যেকটা গাছেই দেখুন প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। যারই হোক না কেন, আল্লাহ যেন কৃষক ভাইকে বরকত দান করে। এই যে দেখুন কত বড় বেগুন, প্রত্যেকটা জায়গাতে এমন বেগুন ধরেছে। প্রত্যেকটা গাছেই মোটামুটি বেগুন আছে এবং কি ফুল হচ্ছে। শিবগঞ্জের পথে পথে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি সেই কাদামাটির পথ ধরে আমবাগানের গহীন রাজ্যে। চারিদিকে তাকালে যতদূর চোখ যায় শুধু আম গাছ আর আম গাছ। এখানকার বাগানগুলোর বিশালতা যে কত বিশাল তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। মনে হবে যেন এক অবারিত সবুজ সমুদ্রের মাঝে হারিয়ে গিয়েছি। এখানকার প্রতিটি আম গাছ যেন বছরের পর বছর ধরে ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শিবগঞ্জ উপজেলায় প্রায় 23 লাখেরও বেশি আম গাছ রয়েছে। খিরসাপাত, ল্যাংড়া, ফজলির মতো বিখ্যাত সব জাতের আমের ঘ্রাণ এখানকার বাতাস মম করে। আমরা এই মুহূর্তে আছি হলো চাঁপাইনবাবগঞ্জের আমের বাগান। বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল বড় একটি আমের বাগান, যার এই মাথা থেকে ওই মাথা বা ওই মাথা থেকে এই মাথা কোনো কিছুই ঠিক মতো দেখা যায় না।
এই আমের বাগান দেখতে আমরা ঢাকা থেকে এসেছি এই চাঁপাইনবাবগঞ্জে। আমরা যেটুকু জানি যে রাজশাহী নাকি আমের জন্য বিখ্যাত, আমার মনে হয় যেটা চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। আমরা এখন দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জের এক এক করে বিশাল বড় বড় আমের বাগান। এই মুহূর্তে একটা বাগান আমরা দেখতে পাচ্ছি এবং কি সামনের দিকে আরো প্রচুর পরিমাণে বাগান আছে, সেগুলোর কিছু কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাবো। বিশেষ করে কানসার্টের কুজা রাজা আম বাগানটি এখন বঙ্গবন্ধু ম্যাঙ্গো মিউজিয়াম হিসেবেও পরিচিত, যেখানে 16টিরও বেশি জাতের প্রাচীন গাছ দেখার সুযোগ মেলে। আমের বাগান মানে ঘুরতে ঘুরতে শেষ হয় না, এত বিশাল আমের বাগান। এই বাগানটার মধ্যে কিছু কিছু আম গাছে এখনো আম আছে, যেগুলো পুরো মাস জুড়েই নাকি পুরো বছর জুড়েই এখানে আম হয়, সেগুলো কিছু কিছু আছে। আমরা দেখি এই মুহূর্তে যদি আম দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা গাছের নিচেই তারা একদম চারপাশে কেটে দিয়েছে এবং কি সার দিয়েছে, যেগুলো আম গাছ যেন শক্তি পায় তার জন্য প্রত্যেকটা গাছের নিচেই কাটা আছে। এই মুহূর্তে বিশাল বড় আমের বাগান। আমের সিজন হলে আপনারা এখানে আসলে আরও মজা পাবেন, আরও ভালো লাগবে, কারণ তখন প্রচুর পরিমাণে আম ঝুলে থাকবে গাছের মধ্যে, দেখতে খুবই সুন্দর লাগবে। এখানকার বাগান বেচাকেনার ধরন বেশ চমৎকার। আম পাকার কয়েক মাস আগেই ব্যাপারীরা মুকুল দেখে পুরো বাগান কিনে নেন। এই হলো আমাদের আমের ব্যবসায়ী, যিনি সারা বাংলাদেশে আম পাঠিয়ে থাকেন। কেমন আছেন আপনি? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তো যদি মানুষ আম চায় বা অন্যান্য ফল চায়, পাঠাতে পারবেন না সব জায়গায়? হ্যাঁ, পেটাতে পারবো সব জায়গায়। দুজনে এখানে আম এবং কি সিজনাল যত কিছুই আছে সবকিছুই ব্যবসা করে থাকেন। এখানে যত বিশাল একটি বাগান দেখতে পাচ্ছেন, এই বাগানটা এনারাই মূলত তদারকি করে। তো ওনাদের কাছ থেকে সকল ধরনের ফল আপনারা নিতে পারবেন এবং গরু যখন আসবে তখন গরু আপনারা নিতে পারবেন। আমের ব্যবসা করি, ফলের ব্যবসা করি, আপেল, কমলা, বেদানা এগুলোও করি, গরুও করি, সবগুলোই করি আর কি। যে কোনো মুহূর্তে যদি কেউ আসে তাহলে আপনারা ওইভাবে সাপোর্ট দিতে পারবেন। হ্যাঁ, যে দিতে পারবো, সমস্যা নেই। আম বাগান পাহারা দেওয়ার জন্য এমন ছোট ছোট অনেক ঘর আছে ভেতরে। এই ঘরগুলোর মধ্যে বসে বসে তারা আম গাছ পাহারা দেয়, যেন কোনো মানুষ এবং কি অন্যান্য জিনিস যেন এখান থেকে আম চুরি করতে না পারে এবং কি কোনো কিছু করতে না পারে। এখানে বসে বসেই তারা পাহারা দিয়ে থাকেন। আর যত বিশাল বাগান দেখা যাচ্ছে, আসলে এটা মনে হয় সারাদিন যদি এ মাথা থেকে ও মাথা থেকে ঘুরে দেখানো হয় তাও শেষ হবে না, এত বিশাল আকারের একটি বাগান। বাগান কেনা থেকে শুরু করে পরিচর্যা, আম পাড়া এবং বাজারজাতকরণ সবকিছুতেই রয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। এই আমগুলোই পরবর্তীতে এশিয়ার অন্যতম বৃহত্তম আমের বাজার কানসার্ট হাটে নিয়ে আসা হয়। প্রতিদিন এখান থেকে কয়েক কোটি টাকার আম সারা দেশে পাঠানো হয়। কত বিশাল বড় এক আমের বাগান, যা আমরা বাইক দিয়ে মানে পুরোটার মধ্যে ঘুরেও শেষ করতে পারিনি, এত বিশাল আমের বাগান। এখন আপনাদেরকে একটু হেঁটে সকলে মিলে দেখাচ্ছি, একে এক করে সকলে আমাদের সাথে আছেন। আমের বাগানের পাশাপাশি এখানে আবার অনেক কিছুই করা হয়, সেগুলো আমরা একটু দেখতে যাচ্ছি। যে এখানে হলুদ আছে বা অন্যান্য জিনিস আছে, সেগুলো এখানে করা হচ্ছে। ভিতরে আবার এই আমের বাগানের ভিতরে অনেক কিছুই করা হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। নদীর পাড়ে এখানে নাকি নদী আছে একটি, সেই নদীতে কি আছে সেটা একটু দেখ। কাদামাটির স্নিগ্ধতা আর আমের মিষ্টতা সব মিলিয়ে শিবগঞ্জের এই অভিজ্ঞতা আমার আপনার সারা জীবন মনে থাকবে। একজন চাচা নৌকা ভেঙে যাচ্ছেন, আর এটাই হলো জাল। এই জাল দিয়ে মাছ ধরে থাকেন, আর নদীর ওপাশ থেকে এপাশে এই নৌকাগুলো দিয়েই তারা পার হয়ে থাকেন এবং কি নদীতে তারা গোসল করে থাকেন। নদীর পাশে তারা অনেক ধরনের শাক সবজি ধান এগুলোও করে থাকেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর একদম ঠিক পাশেই হলো আমের বাগান এবং কি অন্যান্য জিনিসের বাগানও এখানে। আমপ্রেমীদের জন্য এই জায়গাটা যেন এক স্বর্গ। আজকের এই বাগান ভ্রমণ আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না। হলুদ বাগান, বিশাল বড় একটি হলুদ বাগান। আর দেখুন পেঁপে, পাশাপাশি এখানে পেঁপে গাছও লাগানো হয়েছে প্রচুর। এই যে দেখুন পেঁপে, এটা আম বাগানের পাশাপাশি এই হলুদ বাগানগুলো তারা করেছে। প্রচুর পরিমাণে হলুদ, মানে দেখা যায় না, এত বিশাল একটি হলুদ বাগান। মাশাআল্লাহ অনেক ভালো হলুদ হবে। গাছগুলো যেমন হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা এখানে খুব ভালো হলুদ হবে। এই যে দেখুন গাছের পাতা, কত সুন্দর পাতা দেখা যাচ্ছে। ছোট মরিচ, প্রচুর মরিচ গাছ আছে এখানে। পাশাপাশি এখানে দেখুন পেঁপে গাছ, পেঁপে গাছ প্রত্যেকটার মধ্যেই মাশাআল্লাহ অনেক পেঁপে আছে, কিন্তু ভয়ে আছি সাপের। দর্শক, এখানে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটা একটি বৈদ্যুতিক পিলার, কারেন্টের পিলার। এই পিলারটি সরাসরি ইন্ডিয়া চলে গিয়েছে, যতটুকু আমরা শুনেছি। বাংলাদেশের উপর দিয়ে তারা ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিল। এই সেই
পিলারগুলো। এখানে পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকগুলো গরু এবং কি বিভিন্ন জিনিস আছে। গরুগুলো কি আপনার? জি, কতগুলো গরু আছে এখানে? 20টা মতো। 20টা আছে। এছাড়া কি আরো আছে গরু? না, এখানে আছে 20টা জি। গরু। এখানে আছে 20টা গরুর মতো। এমন প্রত্যেকটা বাড়িতে এখানে গরুর খামার আছে, গরু আছে। এটাই আমরা দেখেছি। প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর মতো করে গরুর শেড করা, গরুর খামার। প্রত্যেকটা বাড়িতে গরু না থাকলে নাকি তাদের চলে না, এমন অবস্থা এখানে। যার এই আমবাগানটা, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এই আমবাগানগুলো তারা কিভাবে নেয়, কিভাবে এই আমবাগানগুলো তারা কিনে থাকে, সব মিলিয়ে আমরা কথা বলবো তার সাথে। দেখি তিনি কি বলে। আচ্ছা, এই আমবাগানগুলো আপনারা কিভাবে নেন? আমরা ধরেন যে বছরের বছর কিনে নিই আর কি, বছরে বছর 2 বছর 3 বছর 5 বছর এই ধরনের। এটা কিভাবে কিনেন? 2 বছর 3 বছর 5 বছর যেটা বললেন, এটা কিভাবে কিনা হয়? বাগান বা জমি কতখানি, গাছ কিরকম, এ ধরনের আপনার কোনগুলা 1 লাখ হয় বছর, কোনগুলা আপনার 2 লাখও হয়, 1.5 লাখও হয়, 50,000 হয়, এর আবার 20,000ও আছে। এরকম আছে। এই ধরনের। মানে এটা গাছ বেঁধে গাছ এগুলো বুঝে দাম এক একটা গাছে মোটামুটি কেমন আম ধরে? ধরে 5 মন, 10 মন, 20 মন, 50 মন এরকম ধরে। জি। তো মোটামুটি মানে যারা এটার পরিচর্যা করে বা সব মিলিয়ে কি আপনাদের কি আম বিক্রি করে কি পোষায়? পোষায়, কারোর পোষায়, কারোর আবার লসও হয়। লসটা কিভাবে হয়? কষ্ট হয়, দেখা গেল যে খরচ খরচা করলে আবার বাগান কিনা থেকে 20 সাহার লেবার টেবার দিয়ে তখন আপনার লস হয়ে যায়, খরচ খরচা মিল করতে যায়। তা আপনি তো আমের পাশাপাশি আরো অন্যান্য ফলও নাকি করেন, যেটা আমি শুনলাম যে সারা বাংলাদেশে আপনি বিভিন্ন ফল পাঠিয়ে থাকেন। আমরা আম টাম সবই পাঠাই আর কি, আম, তারপরে আপেল, কমলা। আপেল কমলা সবই আর কি। চারিদিকে সবুজের সমারোহ আর আমের বড় বড় গাছ। এই বাগানের যত গভীরে যাবেন ততই এর মায়ায় জড়িয়ে পড়বেন। মনে হবে যান্ত্রিকতা ভুলে প্রকৃতির এই শান্ত নীড়েই কাটিয়ে দেয় সারাটা জীবন। এই হলো গ্যান্ডারি বাগান, বিশাল বড়। অনেক গ্যান্ডারি দেখা যাচ্ছে। এই যে দেখুন গ্যান্ডারি। এগুলো একটু চিকন, এত মোটা না। এগুলো হয়তো চিনির জন্য বা গুড়ের জন্য এই কুসুরগুলো, এগুলো খাওয়াও যায়। তো প্রচুর পরিমাণে কুসুর এখানে তারা করেছে। মাশাআল্লাহ, ভালোই কুসুর হয়েছে। একটা থেকে একটা এই অনেক লম্বা, ভালোই দেখতে দেখা যাচ্ছে। শিবগঞ্জের মেঠোপথ ধরে এগোতেই চোখে পড়বে এমন এক দৃশ্য যা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে। এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি ছোটখাটো খামার। প্রতিটি ঘরের সঙ্গেই রয়েছে পরিপাটি গরুর ঘর, যেখানে পরম মমতায় লালন পালন করা হচ্ছে গবাদি পশু। চাল কুমড়া, লাউ কিংবা হরেক রকমের শাকসবজি। এই গ্রামীণ জীবনের প্রতিটি পরতে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার ঘরগুলোর ছাদ। প্রতিটি ঘরের উপরেই দেখা যায় সবুজের সমারোহ। ছাদগুলো যেন জীবন্ত এক সবজির বাগান। লতাগুলোর এই চাদর ঘরগুলোকে যেমন শীতল রাখে, তেমনি মিটিয়ে দেয় পরিবারের টাটকা সবজির চাহিদা। এখানকার বাড়িগুলোর গঠনশৈলীও বেশ চমৎকার। এটি হলো কানসাট বা শিবগঞ্জের দিকে যাওয়ার জন্য তাতল ব্রিজ বলা হয়, যা পাগলা নদীর উপরে অবস্থিত। এখানে ভারতের ফারাক্কা বাঁধের প্রভাবে পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ বা রাবার ড্যামের মতো অবকাঠামো তৈরি করা হয়েছে। এইখানটার মধ্যে হলো বাঁধ দেওয়া, একদম অনেকগুলো ছোট ছোট পিলার দেখা যাচ্ছে। এগুলোর মধ্যে হলো বাঁধ দেওয়া, যেন পানি যেটুকু পরিমাণ পানি দরকার অতটুকু পর্যন্ত পানি এখানে থাকে, তার জন্য এইখানটার মধ্যে বাঁধ দিয়ে রেখেছে। এটা ইন্ডিয়াতে যেন ওইভাবে পানি না যায়, মানে সকলেই যেন ভালোভাবে থাকে, তার জন্য এখানটার মধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখন পানি, তাই বোঝা যাচ্ছে না। সীমান্তের পুরনো বাড়ি থেকে আমের বাগান ঘুরে দেখলাম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আর শিবগঞ্জের আনাচে কানাচে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।